নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই সন্ধ্যে 7টাতে চলে যাব শিলিগুড়িতে জলের হাহাকার, দুর্ভোগ সারাদিন। কোথাও জলের ট্যাঙ্কের, পুরসভার ট্যাঙ্কের সামনে লম্বা লাইন, কোথাও দোকানে দোকানে লম্বা লাইন, কারণ কিনে খেতে হচ্ছে জল। জলের দোকানে খুঁজে কোনো জল পাচ্ছি না। পরিস্থিতি সামাল দিতে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় জলের পাউচও বিলি করছে পুরসভা। তিস্তার বাঁধ সংস্কারের কাজ চলছে, তাই শিলিগুড়িতে তিস্তার জল সরবরাহ বন্ধ। মহানন্দার জল পরিশোধন করে সরবরাহ করছে শিলিগুড়ি পুরসভা, সেই জলেই দূষণ। স্থানীয়দের বক্তব্য, শিলিগুড়িতে খাবার জলের সমস্যা দীর্ঘদিনের। এতদিনেও কেন সেই সমস্যার স্থায়ী সমাধান হলো না? বারবার জল সরবরাহ বন্ধ রেখেই কেন পুরসভাকে পরিস্থিতি সামাল দিতে হয়? কেন বারবার জলের জন্য এরকম দুর্ভোগের অ্যাক্সেস হয়? এটা যদি ভোটটা যদি 1 তারিখ হতো তাহলে আজকে সব জায়গায় জলটা পৌঁছে যেত। আজকে ভোটটা হয়ে গেছে, ভোটের বেলায় তো দরকার, ভোটটাই সব আছে। আজকে আমরা না জল কিনে খেতে পারছি, যাদের জল কিনে খাওয়ার ক্ষমতা নেই তারা কি করবে? অনেকেই ক্ষোভ উগরে দিচ্ছেন, কিন্তু এর পাশাপাশি অন্য সুরও শোনা গিয়েছে। পেশেন্স রাখো, সবাই যেরকম কোঅপারেট করছে আপনারাও একটু কোঅপারেট করলে সবার জন্য ভালো। হ্যাঁ, তো চিকচিক পিকপিক না করো, একটু শান্তি করে লাইনে দাঁড়ায় থাকো, কি হয়ে যাবে? 10টা মিনিট 15টা মিনিট একটু যাচ্ছেন লাইফে। খাবার জলের এখন তুমুল চাহিদা, সুযোগ পেয়ে অনেকেই চড়া দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ। এই 20 লিটার জল নিয়ে যাচ্ছি, দাম 80 টাকা নিল। 20 লিটারের দাম নিল 80 টাকা। কুয়ার থেকে জল নেওয়া হচ্ছে, তো কুয়ারটা জলটা ফিল্টারেশন করা হচ্ছে, তো সেই জলটাও শুকায় যাচ্ছে, এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে। দামটা মিনিমাম আছে, যেরকম প্রাইস আছে সেটাই আমরা যেরকম সবসময় দিই সেটাই আছে। একাধিক ব্যবস্থা চালু করেছে পুরসভা, কিন্তু তাতেও তৃষ্ণা মিটছে না শহরবাসী। আর তাই জল কেনার ধুম শহরে। সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় জল কেনার লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। আদৌ কি সমস্যার সমাধান হবে আগামী 2রা জুন? ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থক্য সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। আর এই খাবার জলের সমস্যা নিয়ে শিলিগুড়িতে রাজনীতি তুঙ্গে। আজকে মেয়রের গাড়ি ঘিরে বিক্ষোভ বামেদের, বিজেপিও সুর চড়িয়েছে। যদিও প্রকৃতির ওপর দায় চাপিয়েছেন ওখানকার মেয়র তৃণমূলের গৌতম দেব। দেখুন। পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না, প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে, অতি দুর্ভাগ্যজনক। সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। জল যন্ত্রণা শিলিগুড়িতে বিক্ষোভ। তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভা, মেয়র গৌতম দেব তার গাড়ি আটকে বৃহস্পতিবার বিক্ষোভ দেখায় সিপিআইএম এর সঙ্গে বিক্ষোভে সামিল হয় এসইউসিআইও। পানীয় জল পরিষেবা নিয়ে শিলিগুড়ি পুরসভায় উত্তেজনা। মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ সিপিএম কর্মী সমর্থকদের। আর এই পরিস্থিতির জন্য বর্তমান পরিবেশকে দায়ী করে মেয়র গৌতম দেবের পদত্যাগ দাবি করেছেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। বিক্ষোভকারীদের সামাল দিতে আসরে নামেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। বিক্ষোভকারীদের সঙ্গে তিনি বচসায় জড়ান। শেষমেশ তৃণমূলের এক মেয়র পরিষদের গাড়িতে চড়ে পুরসভা ছাড়েন মেয়র গৌতম দেব। গজলডোবা বাঁধে তিস্তার জল ধরে তা পরিশোধন করে শিলিগুড়ি পুরসভা। গত বছর সিকিমে বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গেও তিস্তার তাণ্ডব চলে, ক্ষতিগ্রস্ত হয় গজলডোবা বাঁধ। সেই গজলডোবা বাঁধ সংস্কার চলছে, তাই এখন মহানন্দার জল পরিশোধন করে বাড়ি বাড়ি পাঠাচ্ছে শিলিগুড়ি পুরসভা। কিন্তু সেই জলে দূষণ। খোদ মেয়র জানিয়েছেন 2রা জুন পর্যন্ত পুরসভার দেওয়া জল খাওয়া যাবে না। এতেই শিলিগুড়ি জুড়ে জলের সংকট। এরই প্রতিবাদে এদিন পথে বামেরা। প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে শিলিগুড়ি পুরসভায় তারা বিক্ষোভ দেখায়।
মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই, যোগ্যতাও নেই। আজকে চারিদিকে জলের হাহাকার, পানীয় জলে, এবং জলের কালোবাজারি শুরু হয়েছে। মেয়র সাহেব হয় অদক্ষ, নয় মেয়র সাহেবের মেয়র পরিষদ এবং যারা আধিকারিকরা আছেন মেয়র সাহেবকে এই গদির থেকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমি মেয়র সাহেবকে বলবো যে শহরের মানুষকে যে দুর্ভোগ বইতে হচ্ছে, সেই দুর্ভোগকে কাটানোর রাস্তা আপনাকেই খুঁজে বের করতে হবে। পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে, অতি দুর্ভাগ্যজনক। তারা করতে পারে, আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তায় আছি। শিলিগুড়ির উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনীতি করার কোনো জায়গা নেই। শিলিগুড়ি মানুষের পাশে আছি। রাজ্য সরকার, কর্পোরেশন এবং আমাদের ডিপার্টমেন্টগুলো সবাই মিলে চেষ্টা করছেন এই সমস্যাটা কাটিয়ে ওঠার। আমরাও শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে আমরাও আজকে ময়দান নেমেছি এবং আমরাও জল সরবরাহ করব। পিএইচির সাথে আমাদের কথা হয়েছে। শিলিগুড়িতে কিন্তু তীব্র গরমের জেরে জলকষ্ট পুরুলিয়ায়। জলের এমন অবস্থা, টিন প্রতি 5 টাকা করে জল কিনে খেতে হচ্ছে পুরুলিয়ার মানুষকে। পুরসভাও স্বীকার করেছে। দেখুন। কথায় আছে ফেলো করি মাখো তেল। পুরুলিয়ায় এখন ফেলো করি খাও জল। পুরুলিয়ার রাস্তায় রাস্তায় এখন জলের ফেরি। তীব্র গরম, এরই সঙ্গে পুরুলিয়ায় পাল্লা দিয়ে বাড়ছে জলের সংকট। কাঁসাইয়ের কোল প্রায় শূন্য, নদীর বুকে জল নেই। এই কারণেই চাহিদা মতো জল দিতে পারছে না পুরুলিয়া পুরসভা। এই অবস্থায় রাস্তায় নেমে পড়েছেন জলের ফেরিওয়ালারা। হোটেল দোকান থেকে বাড়ি বাড়ি জল ফেরি। আমরা জল দিই, দোকানও জল দিই, বাড়িতে জল দিই। বাড়ি টিন হিসাব হয় আমাদের। বাড়িতে জল ইচ্ছে বেশি, তো দোকানও চলে, বাড়িতেও চলে। যাদের বোরিং টোরিং শুকিয়ে গেছে, বাড়িতে জল নাই, সে নাম্বার চান করিবার আমরা দিই জল সাপ্লাই। কয়েকশো জল বিক্রেতা এখন প্রতিদিন জল ফেরি করছেন পুরুলিয়া শহরে। সকাল সকাল ভ্যানে জল ভর্তি টিন চাপিয়ে ফেরি শুরু। টিন প্রতি 5 টাকায় বিক্রি হচ্ছে পানীয় জল। স্থানীয়দের দাবি, প্রতি বছরই গরমে জলের ফেরিওয়ালাদের দেখা যায় পুরুলিয়ার রাস্তায়। এবছর সংকট বেশি হওয়ায় জলের ফেরিওয়ালাদের বাজারও নাকি ভালো অন্য বছরের তুলনায়। এখন তো পৌরসভা সেইভাবে জলই দিচ্ছে না, যেটা দিচ্ছে সেটা খুবই ন্যূনতম জল। গরমকালে তো আমাদের জলের ব্যবহারটা অনেক বেশি বেড়ে যায় না, তাই এখন যে ফেরিওয়ালারা আসছেন তাদের কাছ থেকে আমরা জল কিনছি এবং সেটা দিয়ে ইউজ করছি আপাতত। ফেরিওয়ালারাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ওনারাই জল দিয়ে যান, ওনাদের জলেই আমার এখন সব কাজ চলছে আপাতত। যেসে জলের চাহিদা বেশি, জল পাওয়া যাচ্ছে না, একটু টান পড়ে যাচ্ছি, তেমন না পারলে কোথার থেকে দেবো। নদী এখন তো শুকিয়ে গেছে, নদী জল পৌরসভার থেকে দিচ্ছে, চাপটা বেশি, গরমকালটা একটু বেতনটা হয় আর কি। কদিন আবার অত্যাধিক তাপমাত্রা হওয়াতে জলের সোর্সটা একবারেই কমে গেছে, যার জন্য জল যে পরিমাণে আমাদের আসা দরকার সেই পরিমাণে জলটা পাচ্ছি না। আমরা বিভিন্ন জায়গায় ট্যাঙ্কার দিচ্ছি এবং কাঁসাইও যাতে ডিপ বোরিং এর মাধ্যমে সারা রাত্রি সারাদিন ব্যাপী যাতে জলের মাত্রাটা বাড়ানো যায় তার উদ্যোগ হয়েছে এবং চেষ্টা করছি পানীয় জলটুকু সরবরাহ রাখার জন্য। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কিন্তু এরই মধ্যে একটু স্বস্তির খবর। বর্ষা আসছে অনেক আগেই এ রাজ্যে, আর 3-4 দিন। দেখুন। এবছর নির্ধারিত সময়ের আগেই বর্ষা আসছে বঙ্গে। জুনের শুরুতেই আগমন। বাংলায় বর্ষা ঢোকে জলপাইগুড়ি হয়ে। সাধারণত 7ই জুনই বাংলায় বর্ষা ঢোকে, এবার ঢুকবে 1-2 তারিখের মধ্যে। আজকে কেরালাতে মনসুন অনসেট করে গেছে, সো দ্যাট সাউথ ইস্ট মনসুন আগামী 2-3 দিনের মধ্যে আমাদের যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে এবং সিকিমেও আগামী 2-3 দিনের মধ্যে অনসেট করে যাবে।
আর আমাদের যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মনসুন অনসেট, এটুকু বলতে পারি যে এখনো পর্যন্ত ফ্লো প্যাটার্ন আমরা যা দেখছি তাতে আমাদের মনে হয় না যে সাউথ ওয়েস্ট মনসুন তার নর্মাল যে ডেট আছে তার পূর্বে আসবে বলে মনে হয় না। বৃহস্পতিবার কেরলে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের দুদিন আগেই কেরল ভিজছে বর্ষার বৃষ্টিতে। लो लेवल में विंड काफी स्ट्रॉन्ग है, इसको मद्देनजर रखते हुए सारी कंडीशन सेटिस्फाई होने के बाद हमने केरला में आज मानसून एडवांस किया है और आने वाले दिनों में हमारा यही अनुमान है 3-4 दिनों में जो तमिलनाडु कर्नाटक के कुछ हिस्से और कवर करेगा और साथ में ही सब हिमालयन वेस्ट बंगाल के और रिमेनिंग नॉर्थ ईस्टर्न स्टेट भी कवर हो जाएगा। এদিনই উত্তর পূর্বের রাজ্যগুলিতেও বর্ষা প্রবেশ করেছে নির্ধারিত সময়ের 7 দিন আগেই। উত্তরবঙ্গের দোরগোড়ায় বর্ষা, তার আগে রেমালে বেসামাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, কোচবিহার থেকে উত্তর দিনাজপুর ঘূর্ণিঝড়ের জেরে বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছে গাছ। কোচবিহারের শীতলকুচিতে বজ্রপাতে একজনের প্রাণ গিয়েছে। রেমালের দাপটে কয়েকদিনের বৃষ্টি, এর জেরে ডুয়ার্সের বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে। জলপাইগুড়িতে ফুঁসছে তিস্তা, বর্ষা আগে আসছে জেনে আতঙ্ক বাড়ছে নদী পাড়ের বাসিন্দাদের। উত্তরবঙ্গে বৃষ্টি, দক্ষিণবঙ্গে এদিনও ভ্যাপসা গরম, রোদে পুড়ছে জঙ্গলমহল। শনিবার দক্ষিণবঙ্গের 3 জেলার 9 আসনে ভোট, সেদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। নিউজ 18 বাংলা। আর এবারে একটা ছবি দেখাবো। এই মুহূর্তে সিকিমে যা বৃষ্টি হচ্ছে তাতে তিস্তা আতঙ্কের, তার মধ্যেই একটি দলছুট হাতি আটকে পড়েছে। এমন জল বেড়েছে তাতেই আটকে পড়েছে এই দলছুট হাতি। ঘটনাটি মালবাজার মহকুমার টোটগাঁও তিস্তা নদীর চরে। বাসিন্দারা বন দফতরে খবর দেন। এবার দেখাবো তৃণমূল নেতার দাদাগিরি। 60,000 টাকা দাবি ঠিকাদারের কাছে, আর সেই টাকা না পাওয়ায় আটকে দিলেন কাজ, সরকারি প্রকল্পের কাজ। অভিযোগ মানতে অবশ্য নারাজ। দেখুন, একই গ্রামে চলছিল 2টি সরকারি প্রকল্পের কাজ। এই নিয়ে 2 ঠিকাদারের মধ্যে দ্বন্দ্ব বাধে। সেই দ্বন্দ্ব মেটানোর নামে তোলা চাওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। তোলা না দেওয়ায় এক ঠিকাদারকে মারধর করা হয় বলেও অভিযোগ। এতেই আরামবাগের তিরোল পঞ্চায়েতের ইয়াদপুর গ্রামে বন্ধ হয়ে গেল 2টি সরকারি প্রকল্পের কাজ। ওই পাইপ লাইন যাদের বসাতে ছিল আর রাস্তার কন্ট্রাক্টের সঙ্গে তাদের সঙ্গে ঝামেলা, তাদের সঙ্গে বিরাট হাতাহাতি, বিরাট ঝগড়া হয়েছে। এই ঝামেলাতে কি 2টো কাজই বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, 2টো কাজই বন্ধ হয়ে গেছে। এবার বন্ধ হয়ে গেলে তো আমাদেরও তো অসুবিধা হবে। আরামবাগের ইয়াদপুর গ্রামে কয়েক মাস আগে পানীয় জলের লাইন বসানোর কাজ শুরু হয়। পরে ওই গ্রামেই শুরু হয় পথশ্রী প্রকল্পের কাজ। 2 প্রকল্পের কাজ ঘিরে শুরু হয় 2 ঠিকাদারের মধ্যে দ্বন্দ্ব। পথশ্রী প্রকল্পের ঠিকাদার দাবি করেন তাদের কাজ চলাকালীন রাস্তা খুঁড়ে কাজে ক্ষতি করছেন পিএইচই দপ্তরের ঠিকাদার। পাল্টা পিএইচই দপ্তরের ঠিকাদারের দাবি রাস্তার কাজের আগে জলের লাইনের কাজ শেষ করতে দিতে হবে, কারণ পথশ্রী প্রকল্পের কাজ শেষ হওয়ার পর জলের জন্য রাস্তা খুললে সেই রাস্তা তো বেহাল হয়ে যাবে। এই দ্বন্দ্বের মধ্যেই দাদাগিরির অভিযোগ উঠেছে শাসক দলের নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পথশ্রী প্রকল্পের কাজের বরাত পান ঠিকাদার ফরিদুল খান। তার দাবি, দ্বন্দ্ব মেটানোর নামে প্রথমে 60,000 টাকা চান স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ ইমরান। টাকা না দেওয়ায় তাকে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। এ নিয়ে থানা সহ প্রশাসনের একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছেন পথশ্রী প্রকল্পের ঠিকাদার। কাজটা চলাকালীন আমাদের পিএইচির সাথে একটু ডিস্টার্ব হচ্ছিল, ওদের অর্ডার ছিল না, ওরা রাস্তা কাটাকাটি করছিল। এই মতো অবস্থায় কুইনের বাড়ি ইমরান বলে একটি ছেলে ওর দলবল নিয়ে এসে তোলা আদায় করতে আসে। তোলা দিতে অস্বীকার করায় আমাকে বেধাড়াক্কা ফেলে মারধর করে
এমনকি এত মারধর করেছে, আমার চোখে ব্লাড জমে আছে, আমাকে এবং আমার ম্যানেজারকেও মারধর করে। আমরা বলি যে মানুষের যেমন জলের লাইনও প্রয়োজন, রাস্তাটাও প্রয়োজন। তো উনি কাজ করতে দেবেন না এরকম একটা ওনাদিকে বলেছেন, ওনারা যেটা অভিযোগ করছেন পিএইচির লোকেরা। জাস্ট এটুকুনি কথাবার্তা হয়েছেন। আর ওনার সাথে একজন সিপিএমের লিডার মুজাফর হোসেন, উনি ওই এলাকায় এসে ওখানে ঝামেলা করেছে পিএইচির ছেলেদিকে। সেটা নিয়ে এটা রাজনীতির রং লাগাবার চেষ্টা করছে বা আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে, অন্য কিছু বিষয় নয়। আরামবাগ থেকে বাপন সাঁতরা, নিউজ 18 বাংলা। ভোটের আগে ভাঙড়ে উত্তেজনা, তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। ভাঙড়ের ছবি দেখুন, তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ের চালতাবেড়িয়ায় কোচপুকুর এলাকার ঘটনা। হামলার অভিযোগ অবশ্যই অস্বীকার করেছে আইএসএফ। আবার ভাঙড়ের ছবি দেখাবো। ভাঙড়ে এই ছবিটা দেখুন, ভোটের আগে ভাঙড়ে উত্তেজনা, দেখুন সেই ছবি। আইএসএফ কর্মীর বাড়ি থেকেও বোমা উদ্ধার। ভোটের আগে বোমা উদ্ধারে চাঞ্চল্য। দক্ষিণ 24 পরগনার কাশীপুরে বোমা উদ্ধার, চাকমরিচা এলাকায় বোমা উদ্ধার, মোট 9টি বোমা উদ্ধার। বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে। আপনাদেরকে মনে করিয়ে দিই, এর আগের দফায় ভোটে আক্রান্ত হয়েছিলেন প্রণত টুডু, বিজেপি প্রার্থী। সেই আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা। থানায় প্রণতর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কর্মীর। ঝাড়গ্রামে মাথা ফাটে বিজেপি প্রার্থী প্রণত টুডুর। বৃষ্টিতে মাথা ফাটে বিজেপি প্রার্থীর। পুলিশে অভিযোগ দায়ের করেন প্রণত ও তার রক্ষী, কারণ বিজেপি প্রার্থী রক্ষীর মাথা ফেটেছিল। সেদিনই বিকেলে পাল্টা অভিযোগ তৃণমূল কর্মীর। আপনারা কীভাবে দেখেছেন যে কীভাবে আমি আক্রান্ত হয়েছি সেদিনকে? শুধু আমি নয়, আমার সাথে সিএসএফ জওয়ান এবং আদার্স কয়েকজন ছিলাম আমরা। তো কীভাবে আমাদেরকে তাড়া করা হয়েছিল সেটা টিভি পর্দায় দেখেছেন। তো সেখানে পুলিশ প্রশাসনের সাপোর্টটা আমরা পাইনি, উল্টে হচ্ছে যে আমাদের নামে কেস কাছারি করা হয়েছে। অথচ যারা আমাদেরকে তাড়া করলো, যারা আমাদেরকে ঢিল ছুড়লো, তাদেরকে না ধরে আমাদের নামে কেস কাছারি করা হলো এবং জামিন অযোগ্য ধারায় মামলা করা হলো। এবং হচ্ছে যে আমি এটাই বলতে চাইছি যে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে পুলিশ প্রশাসন হচ্ছে এই শাসক দলের হয়ে কাজ করছে। তো এইভাবে চলবে না, সেটা 4 জুন সেই ভোট বাক্সে সেই রিফ্লেকশনটা আমরা দেখতে পাবো। সারা বছর মাঠে কাজ করেননি, এখন দেখছেন 2 লক্ষের উপরে ভোটে হেরে যাবে। তাই যেভাবেও একটা নাটুকে অভিযোগ তৈরি করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা বা একটা এক্সকিউজ দেওয়ার চেষ্টা করছেন উনি। এসব করে ভুলবে না, বিজেপির ক্যান্ডিডেট শোচনীয়ভাবে পরাস্ত হবেন।